আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। সিয়াশা কৌতূহলী গলায় জিজ্ঞেস করলো। সিয়াশার কথাই দর্পণের মাঝে খানিক আরম্ভতা সৃষ্টি হলো। সে হাত বাড়িয়ে সিয়াশার স্কার্ফের এক কর্নার নিয়ে মাথা ঝাঁকিয়ে সিক্ত চুলগুলো মুছতে লাগলো। সিয়াশা যেন অবাকের চরম পর্যায়ে ঘুরপাক খাচ্ছে। বিভ্রান্ত চিত্রে জানালার দিকে কিছুটা সরে গেল। নিজের কর্ম শেষে দর্পণ আবার ঠিক হয়ে বসলো। জানালার সাথে সেটে বসে থাকা মানুষটির দিকে তাকিয়ে বলল, দোষটা তো আপনার। প্রতিদিন 8:30টায় হাসপাতাল থেকে বের হন, আজ বের হয়েছেন 8টায়, তাই হাতের কাছে সেরে কোনো রকম গোসল সেরে চলে আসতে হয়েছে। চুল মোছার সময় হয়নি। আমার বের হওয়ার সময় আপনি কি করে জানেন? আর আপনার সাথে আমার বের হওয়ার সম্পর্ক কি? ডাক্তার আপনি, রোগীর সুস্থতা নিশ্চয়তাও আপনিই দেবেন, তাই নয় কি? সেটা আপনি হাসপাতালে আসবেন, বাসে বসে তো আমি আপনার চিকিৎসা করব না। ছি ছি, একজন ডক্টরের কাছ থেকে এমন কথা আশা করিনি। একজন ডাক্তার কি চেম্বারের বাহিরে এসে তার শিক্ষা দীক্ষা জ্ঞান ভুলে যায়? একজন ডাক্তার তো সব জায়গায় রোগীর জন্য নিজেকে প্রস্তুত রাখে, হোক সেটা বাস কিংবা রণক্ষেত্র। কোথায় সমস্যা হচ্ছে বলুন? আপাতত একাকিত্ব বোধ করছি, সঙ্গ দিন। সিয়াশা তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে তাকালো দর্পণের দিকে। কিছু বলার অবকাশ না দিয়ে লজিক দেখলো কাঠখোট্টা মুখ ওবে চতুর ব্যক্তিটি। নিঃসঙ্গতা শরীর মন উভয় আরও অসুস্থ করে তোলে। একজন ডাক্তার হয়ে আপনার উচিত রোগীর সেবা করা। আপনার একটু সঙ্গ দেয়াতে যদি রোগী সুস্থ বোধ করে, তবে এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে। সিয়াশা ঠোঁটে ঠোঁট চাপলো। এই লোক অচিরে তাকে বোকা বোকা লজিক দেখিয়ে নিজের সেবা করাচ্ছে। কথায় কথায় একজন ডক্টর বলে আপনি আমাকে দিয়ে আপনার সেবা করাচ্ছেন। এখন আমি ডক্টর হয়েছি দেখে পুরো দেশবাসীর নিঃসঙ্গতা দূর করব, এটাই বলতে চাচ্ছেন? প্রয়োজন ভেদে করতে হবে। নিলিপ্ত কণ্ঠে বলল দর্পণ। উটকো মেজরের উটকো কথা পাঠে সিয়াশা বেজায় ছুটে গেল। ঘাট ঘুরিয়ে জানালার বাইরে দৃষ্টি নিক্ষেপ করলো। এই লোকের সাথে তর্ক করাই বৃথা। উটকো লজিক দেখে তাকে দমিয়ে দেয়। দর্পণ মুচকি হেসে রাগী মেয়েটিকে দেখতে লাগলো। কথা কথায় রেগে যাও মেয়েগুলো ভারী আতুরে হয়, ভেতরটা নরম হয়। অফিস থেকে বিশ্রাম নিলেও সে বিশ্রাম নেয়নি। ট্রাই 7-এ সেই কেসটিকে রিওপেন করা হয়েছে আজ প্রায় 8 মাস। সে এখনও কোনো সুরাহা খুঁজে পায়নি। যেখানে যায় আটকে গিয়ে মেজর সাহেবের কাছে। সেই পারে একমাত্র এই কেসকে গতিশীল করতে। এই কেসের জন্য সিক্রেট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা সকলে মিলে কাজ করেছে। যেখানের প্রধান কমান্ডার সে, তাই আপাতত দৃষ্টিতে ছুটি থাকলেও সে ছুটি উপভোগ করতে পারছে না। আর তার ছুটির প্রয়োজনও নেই। ছুটিতে তার যাওয়ার মতো কোনো জায়গা থাকে না। প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ে তাদের ডিপার্টমেন্ট থেকে ছুটি দেওয়া হয়। যেই সময়টাতে সকালে ছুটি নিয়ে বাড়িতে যায়, পরিবারের সাথে হাস্যোজ্জ্বল আনন্দমুখর সময় কাটায়। কিন্তু সে এই ছুটি কখনোই গ্রহণ করে না। কোথায় যাবে, যাওয়ার জায়গা নেই, আর না কেউ তার জন্য অপেক্ষা করে। মাঝে মধ্যে যখন অনেক বিরক্ত হয়ে যায়, তখন এক সপ্তাহ ছুটি নিয়ে সে বিভিন্ন পাহাড়ি এলাকাগুলোতে ঘুরতে যায়। একাকী জীবন উপভোগ করে। হাজারটা ক্ষত আঘাত নিয়ে রক্তাক্ত পড়ে থাকলেও কেউ বুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করবে না কষ্ট হচ্ছে কিনা। কিন্তু এবার যে সে অযথা কারোর মায়ায় আটকে গিয়েছে, তার একটু সঙ্গ পাওয়ার জন্য, একটু ভালোবাসা পাওয়াই বুকের ভেতর তলপাড় শুরু হয়ে যায়। স্বার্থ ছাড়া জীবনে প্রথম কেউ তাকে আগলে নিয়েছে। এটা তাকে লোভী করে তুলেছে। সে চায় মানুষটা সবসময় তার পাশে থাকুক। ছুটির দিনগুলোতে কেউ তার জন্য অপেক্ষা করুক। প্রতিদিন ডিউটি শেষে যখন ঘরে ফিরবে, মানবহীন জড় বস্তুতে পরিপূর্ণ এলোমেলো অন্ধকারাচ্ছন্ন ঘরটা যেন আর না দেখতে হয়। কারোর হাসি মাখা মুখ দেখতে পাওয়ার ইচ্ছে তীব্রতর হচ্ছে মনের ভেতর। আর এই সব কিছু এই রাগী মেয়েটির থেকেই আশা করেছে। নিজেকে সামলাতে পায়নি বিগত দিনগুলোতে। পিঠের ব্যথায় দেহে যখন তাপদাহ হুড়মুড় করে বাড়ছিল, তখন একটু মনে হয়েছিল মেয়েটি একটু আসুক, তার মাথায় হাত বুলিয়ে দিক, তাহলে সে সুস্থ হয়ে যাবে। তাই তো বিছানা ছাড়ার আগে মেয়েটির আদ্যপ্রান্ত সব তথ্য কালেক্ট করেছে। তবে মেয়েটির অজান্তে নিজের মধ্যে গড়ে তোলা এত লোভ, এত চাহিদা মেয়েটিকে মেনে নিবে? মেয়েটি কি হবে তার পরিবার? গোটা পৃথিবীতে কুল কিনারহীন দর্পণের একমাত্র সম্বল, একমাত্র কিনারা। একরাশ লোভ, আশা, চাহিদা নিয়ে নির্মল চোখে তাকালো মেয়েটির দিকে।
যে মুখশ্রীতে আলতো হাসি নিয়ে তিমিরে ডোবা পাহাড়ি রাস্তা দেখতে ব্যস্ত। হাতে জলজল করছে তার দেওয়া অলংকারটি। সে মৃদু হেসে নিজের তৃষিত চোখ দুটি তৃষ্ণা মেটাতে লাগলো। আজ শুধু তার দেওয়া আভূষণ জড়িয়েছে বদনে, একদিন পুরো দর্পণটায় জড়িয়ে থাকবে নরম পেলব দেহটি, যেখানে থাকবে শুধু ভালোবাসা আর ভরসা। বিশালাকার দালানের মোজাইকের সিঁড়িতে দখলদারি করে আরামসে আয়েশ করে শুয়ে আছে নির্বাক ব্রাউন রঙা প্রাণীটি। দেহখানা হাটটা গোটটা ভালো, পরিবার বিলং করে, তাই তো খাইয়ে এমন তেল চর্বি জমিয়েছে দেহে, যেখানে সেখানে শুয়ে পড়ে। আরামপ্রিয় অলস প্রাণী বানিয়ে রেখেছে। নমিতা অ্যাফ্রন গায়ে অবসন্ন ক্লান্ত দেহে দাঁড়িয়ে আছে সিঁড়ির কোড়ায়। অনেক কাজ করতে হয়েছে আজ তাকে, এখন উপরে উঠতে পারছে না। কুকুরটি কানে, এটা তাদের বাড়িওয়ালার কুকুর, লোকটার মতোই পেট মোটা আলসে প্রাণীটি ক্লান্ত গলায় বলল, ওহে অলস প্রাণী, যেখানে সেখানে শুয়ে মানুষকে করোনা হয়রানি। রাস্তা ছাড়ো, নয়তো এক্ষুনি খাবে কেলানি। কুকুরটির তাতেও হেলদোল নেই, সে আরামসে নিজের গায়ে চর্মলেহনে ব্যস্ত। নমিতার মেজাজ হারাতে লাগলো। দৃঢ় ভাষায় কয়েকটা কথা বলল, তাতেও কুকুরটি নিশ্চল। উঠবে কেন? তার মনিবের বাড়ি এটা, ভাইটিয়ার কথায় উঠলে সম্মানে আঘাত লাগবে যে। নমিতা এবার রেগে পা উঁচু করলো, দিবে এক লাথি। তবে অবলা প্রাণীটির ওপর এমন আচরণ যেন দৃষ্টিকটু লাগলো। মনে আঘাত লাগলো পেছনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির। সবসুলভ সুবেদার কারোর মুখের দিকে তাকায় না, এবারও তাকালো না। অর্ধেক দেখে বুঝেছে একজন ডাক্তার হবে। অ্যাফ্রোনার স্টেথোস্কোপ এটাই তো বলছে। ডাক্তার হয়ে এই দুটো ঝুলিয়ে ঝুলিয়ে না হাঁটলে যেন ডাক্তারি পড়াই বৃথা। অ্যাফ্রন এবং স্টেথোস্কোপ হয় একজন ডাক্তারের সৌন্দর্য, যেমনটা একজন নারীর সৌন্দর্য হয় তার মুকুট। এই দুটো আর সদ্জ্ঞান একজন ডাক্তারের জন্য আত্মগরিমা গৌরব বহন করে। তবে এই গৌরবময় সম্মানীয় পেশার প্রতি সুবেদার নামক এই সেনা কর্মকর্তার একঝাঁক অসন্তোষ কাজ করে। এর জন্য তার কাছে কারণের অভাব নেই। এই তো সেদিনকার ঘটনা, হাসপাতালে বসে এক গ্লাস পানি খেয়েছিল, এতটুকু মনে ছিল। এরপরে কি হয়েছে সে কিছু জানে না। লম্বা নিদ্রা যাপনের পর নিজেকে সুস্থ সবল চিকিৎসাপ্রাপ্তভাবেই আবিষ্কার করে প্রতিবন্ধী ওয়ার্ডে। মুখে পানি ছিটায় তার নিদ্রা ভঙ্গ হয়নি, হয়েছে কোনো অসুবিধাগ্রস্ত শিশুর লালা ছুঁড়েছে তাতে। এই কর্মকাণ্ড দ্বারা সে ডাক্তারদের ডাকাত বলে দাবি করেছে। কোনো ডাক্তারের কাছ থেকে এমন আচরণ কিভাবে সম্ভব, এই নিয়ে তার শঙ্কার শেষ নেই। মুখের দিকে না তাকিয়ে হাঁটুকে কুকুরটিকে আদর করলো, আদর করে উঠিয়ে দিল সেখান থেকে। কুকুরটিও ভালো আদরে, আদর পেতে লেজ নাড়তে নাড়তে উঠে গেল উপরে। সুবেদা তাকে উঠে নিজে উপরে যেতে যেতে বলল, দুনিয়ার কত অধপতনে যাবে, ডাক্তাররা এখন ডাকাতে পরিণত হয়েছে। মানুষই এখন ভালো আচরণ পায় না, সেখানে একটা কুকুরের ভাগে তো লাথিই দিচ্ছে। মানবতা উঠে গিয়েছে পৃথিবী থেকে। এই ঘটনার প্রত্যক্ষদর্শী নমিতা বিস্ময় নিয়ে দেখছে সুবেদারকে। পরপরই পা চালিয়ে সুবেদিরর গতির সাথে গতি মেলালো। ঘাড় নুইয়ে অবাক দৃষ্টি নিক্ষেপ করে সুবেদারের পথ আটকে দাঁড়ালো। মিছে বিস্মিত কণ্ঠে বলল, আরে আরে, এই যে প্রতিবন্ধী মশাই, আপনি এখানে আসলেন কি করে? আমার চিকিৎসায় আপনার মাথার স্ক্রু কি একটু টাইট হয়েছে? ক্ষণ পরিচিত বিরক্তিকর মুখটি দেখতে পেয়ে সুবেদার বিরক্তি রাগ কোনোটারই অবকাশ রইল না। বিকৃত কণ্ঠে বলল, আমি শুধু শুধুই ডাক্তার জাতিকে খারাপ বলছি। এখানে তো উল্লেখিত দু একজন ডাক্তার যার জন্য পুরো জাতির নাম খারাপ হয়। আপনাদের মতো ডাকাতদের কোন ইনস্টিটিউশন সার্টিফিকেট দিয়েছে? হ্যাঁ। নমিতা হাসলো। লোকটা খেপেছে। খেপার কথাই সেদিন সে যে কাণ্ড করল। আপনার অসুবিধাগ্রস্ত মস্তিষ্কে সেই কথা ঢুকবে না। আপনি বলুন, আপনি এখানে কি করছেন? আমার পিছু নিচ্ছেন না তো? আমার কিন্তু বড় বড় সেনাবাহিনী অফিসারদের সাথে ওঠা বসা, আপনার চাকরি নট করে দেব এমন কিছু চিন্তা করলে। মেয়ে মানুষের বুদ্ধি হাঁটুতে থাকে, আপনি সেটার একটা সুন্দরী এক্সাম্পল। নিজেকে যতটা চালাক মনে করছেন ততটা চালাক আপনি নন। দুর্ভাগ্যবশত হয়তো আমি আর আপনি প্রতিবেশী। ভুলেও চা পাতা চাই বলে ভাব জমিয়ে ঘরে ঢোকার চেষ্টা করবেন না, বলে দিলাম। সুবেদারের শাসানো কণ্ঠস্বর। নমিতার পেট ফাটা হাসি আসলো। একজন সেনা কর্মকর্তা বুঝি এমন হাস্যকর কথা বলে? সে বিচক্ষণ কণ্ঠে বলল, আপনার অসুবিধাগ্রস্ত মস্তিষ্ক ভুল বলেছে।
মেয়ে মানুষের নয়, লম্বা মানুষের বুদ্ধি থাকে হাঁটুতে। মেয়ে মানুষের বুদ্ধি তো শিরায় শিরায় থাকে, যেমনটা আমার। বিরক্তির চরম মাত্রায় পৌঁছে যাওয়া সুবেদার দাঁত কিরমির করে এক ধাপ এগিয়ে আসলো। পনিটেল করা মাথাটাই নিজের ডান হাতের শাহাদাত আঙ্গুল ঠেকিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, আপনার মাথায় সমস্যা রয়েছে, ডাক্তার নন, আপনি একজন ডাকাত, বুঝেছেন? না, বুঝিনি। নমিতার চটপটে কণ্ঠ। সুবেদার রেগে মেগে দ্বিতীয় তলার বাঁ পাশে দরজার দিকে হেঁটে গেল। রুটভাবে কলিং বেল বাজাতে লাগলো। 2 মিনিট বাদেই কর্কশ গলায় কেউ গালমন্দ করতে করতে দরজা খুলো। এই হতচ্ছাড়া, তোকে ভালো বলতে বলতে তুই মাথায় উঠে গিয়েছিস। এত জোরে বেল কেউ বাজায় শুনি? সুবেদারের মায়ের এমন কথায় নমিতা খিলখিল করে হেসে উঠল। সুবেদা নমিতার দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে মায়ের দিকে তাকালো। আম্মা, মানুষ দেখে শুনে একটু কথা বলবে না? হ্যাঁ হ্যাঁ, ছেলের সাথে কথা বলতে এখন আমি মানুষ বিবেচনা করব? বলে সে ভেতরে চলে গেল। সুবেদা ঠাস করে নিজের অ্যাপার্টমেন্টের দরজা লাগিয়ে দিল। নমিতা হাসতে হাসতে তেতলায় উঠে গেল। সে এতদিন জানতো না সুবেদার এখানে থাকে। যেদিন শুনেছিল নতুন ভাইটা এসেছে, তারাই হয়তো ঠামচুকে হওয়ার মামলায় দুজন ঘাতকস্থলেই মৃত্যুবরণ করেন, আর বাকিদের কাউকে আটক করতে পারেনি সেনাবাহিনীর কর্মকর্তা ও বিজিবিজ্ঞ। মেজর ওয়ালি উল্লাহ এতটুকু বলে থামলো। প্রেস মিটিংয়ের সামনে দাঁড়িয়ে আছে 6 জন সেনা কর্মকর্তা। থানচির এই হামলার নিরাপত্তার বাহিনীর প্রধান কমান্ডার দর্পণ এহসান থাকলেও তার শারীরিক অসুস্থতার কারণে তাকে সাময়িকভাবে সবকিছু থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাই প্রেস মিটিং মেজর ওয়ালি উল্লাহ অ্যাটেন্ড করছে। প্রেস মিটিং শেষ করে মেজর ওয়ালি উল্লাহ থমথমে মুখে মেন অফিসে ঢুকলো। চওড়া বুকটি দাপিয়ে শটান দাঁড়িয়ে আছে, চোয়ালে জল শক্তভাবে এঁটে আছে। মেজর ওয়ালিউল্লাহ সোজা দর্পণের সামনে এসে দাঁড়ায়। হাতের কাগজটি তার হাতে দিয়ে চোখে চোখ রেখে বলে, এটাই শেষবার, হয়তো আমরা শেষ হব, নয়তো তারা। দর্পণ সপ্রতিভ চাহনি দিল। মুখশ্রিত শ্রদ্ধার আভা ফুটে উঠেছে অচিরেই। বিকলিত কণ্ঠে বলল, আমি জানতাম একজন দেশ সেবক কখনোই নিজেকে লুকিয়ে রাখতে পারবে না। থ্যাংক ইউ স্যার, এইবার চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশিত হবেই হবে। বান্দরবন সেনানিবাস যে এরিয়াভুক্ত, সেই এরিয়া বা এলাকাটাকে ক্যান্টনমেন্ট হিসেবে অভিহিত করা হয়। সরকারি ও সরকারি গ্যাজেটে প্রজ্ঞাপন দ্বারা কোনো এক বা একাধিক এলাকাকে যেখানে সশস্ত্র বাহিনীর কোনো অংশ অবস্থান করে, যাহা উত্তররূপ এলাকার পার্শ্ববর্তী সন্নিহিত স্থান, উত্তররূপ বাহিনীর ব্যবহারের জন্য সেই এলাকাটিকে ক্যান্টনমেন্ট এলাকা হিসেবে ঘোষণা করা হয়। এই এলাকার প্রতিটি ক্ষেত্রে আলাদা আলাদা আইন প্রণয়ন করা থাকে সরকার কর্তৃক। এখানে আলাদা নিজস্ব সিটি কর্পোরেশন, পৌরসভা রয়েছে, যা আইন কিংবা ওই সশস্ত্র বাহিনীর দ্বারা পরিচালিত হয়। বান্দরবানের এই ক্যান্টনমেন্ট বিশাল একটা এলাকা জুড়ে। এখানে অবস্থানরত সকলকে আইনি নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকতে হয়। আর এই বিশাল ক্যান্টনমেন্টের এরিয়া কমান্ডার ও এক্সিকিউটিভ অফিসার হলো মেজর ওয়ালি উল্লাহ, সেনাবাহিনীর একজন জ্যেষ্ঠ সামরিক অফিসার। বর্তমানে ক্যান্টনমেন্টের একজন ক্ষমতাধর অফিসার বলে গণ্য করা হয়। পুরো ক্যান্টনমেন্টের সকলে তার কথার প্রেক্ষিতে চলতে বাধ্য। চাকরির শেষ পর্যায়ে নিজেকে গুটিয়ে নিলেও নিজের সততা, দেশের প্রতি অনুরাগকে দমিয়ে রাখতে পারে না সে। টাই 7-এর জন্য গঠিত সিক্রেট তদন্ত কমিটির জন্য মেজর ওয়ালি উল্লাহর সমর্থন তাদের গতিবিধি আরও দ্বিগুণ করে তুলতে সক্ষম। তাই মেজর ওয়ালি উল্লাহর সমর্থন মেজর দর্পণের জন্য সুসংবাদ বহন করে। তবে তীক্ষ্ণ বুদ্ধি দীপ্তমান ব্যক্তিটি যে মেজর ওয়ালি উল্লাহকে দিয়েই নিজের যাত্রা শুরু করেছে, এই ব্যাপারে সে ঘুণাক্ষরেও টের পাননি বয়সের দৌড়গোড়ায় দাঁড়িয়ে থাকা পৌর ক্ষমতাধর ব্যক্তিটি। শ্যাওলাটে পাঁচিলের ঘন কদম বাদ চোখ বিরক্ত করা লাল লাইটের স্তিমিত আলো দেখা মিলছে। ধোঁয়াটে ধুলোময়ী ব্যবসা গন্ধ দেহে ভয়ত উত্তেজনা সৃষ্টি করে। মস্তিষ্ক ঝিম ধরে আসে, এ যেন অশনির দিকে ধাবিত হচ্ছে।
যেখান থেকে মৃত্যু ব্যতীত নেই কোনো নিস্তার। একবার ঢুকলে শ্বাস প্রশ্বাসের গতি বাড়ে। জীবনের অনিশ্চয়তা এমন একটি ভয়ঙ্কর বিদঘুটে জায়গা হলো সেনানিবাসের অভ্যন্তরে থাকা কারাগার, যেটি অধর্মীদের আড়লে তিমিরে ডুবে আছে। ত্রস্ত পায়ে বড় বড় কদম ফেলে সুরঙ্গের মতো সরু পথ বেয়ে চলেছে। চারখানা ধাতব শিকলের গেট পেরিয়ে অন্ধকারে আচ্ছন্ন এক বিশালাকার দালানের ভেতর ঢুকল দর্পণ। পাশে এক সৈন্য এসে তার শরীর থেকে খাকি পোশাকটি খুলে ফেলল, কোমরের বেল্ট খুলল। খাকি প্যান্টের উপর সেটে আছে ফুল গ্রেন লেদারের বুটজোড়া হাঁটু অব্দি। গাঁটটি তখন শুধুমাত্র একটা কালো গেঞ্জি, যেটি মাংসল পেশিগুলোতে আটসাট হয়ে লেগে আছে। সজোড়ো কাটার মতো চুলগুলো ফাঁক বেয়ে সেতো জল বেয়ে পড়ছে। কারাগারের এইখানটায় কোনো বৈদ্যুতিক পাখা নেই, তাই মিনিট যেতেই ব্যক্তিটি দেহে লোমকূপ নোনা জল ছেড়ে দিয়েছে। দর্পণের পেছনে আসা সুবেদার, অর্দিতা, দিলজার তিনজনই শটান শৃঙ্খলাবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। এই তিনজনও তদন্ত কমিটির সদস্য। কোমর থেকে নলাকার ধাতব অস্ত্র দুটো খুলে টেবিলে রাখলো দর্পণ। কপাল ঘেঁষে নোনা জলগুলোকে একদম অবহেলা করে ধনুকে নেয় তীক্ষ্ণ শানিত কণ্ঠে জিজ্ঞাসা করল, কত ডিগ্রি পর্যন্ত চার্জ করেছেন? কারাগারের দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকা লোকটি সাথে সাথেই উত্তর করল, 3rd ডিগ্রি পর্যন্ত স্যার। নো অ্যান্সার। নো স্যার। স্তিমিত গলায় বলল সৈন্যটি। পরবর্তী কোনো শব্দযোগ শোনা গেল না। ব্যস্ত গতিতে ধাতব গেট খুলে দিতেই মাথা নুয়ে ঢুকে গেল কারাগারের ভেতর। বাইর থেকে থাই গ্লাসের দেওয়াল ভেদ করে সকলে ভেতরের সবকিছু স্পষ্ট দেখতে পাচ্ছে। 8 জন লোহার চেয়ারের সাথে হাত মুখ বাঁধা অবস্থায় ঘাড় নুয়ে বসে আছে। শরীরে বিভিন্ন জায়গায় থেতলে গিয়েছে, সেখানে রক্তাভ হয়ে আছে। তাদের সামনে ডেস্কে অচল পড়ে আছে একটা ড্রিল মেশিন। ভেতরে থাকা সোনু একটি চেয়ার এনে তাদের সামনে রাখলো। বিনা বাক্য ব্যয়ে দর্পণ সেখানে আসন গাল। সরু দৃষ্টিতে সকলকে বেহাল দশা পর্যবেক্ষণ করে খানিক অসন্তুষ্ট হলো। সামনে থাকা 28 কি 29 বছরের একটা যুবকের চোয়াল চেপে এদিক ওদিক ফেল। অবস্থা এতটাই খারাপ যে কথা বলার পর্যায়ে নেই। সে সকলের দিকে চোখ বুলায়। সোমের মূল্য জানা এই চতুর মেজর যে মুখ পড়ছে তা হয়তো কেউ বুঝতে পারছে। যতটা না বেহাল দশা হয়েছে তার থেকেও বেশি ভান করে পড়ে থাকায় যেন তার কাল হয়ে দাঁড়ালো। অষ্টপুট বিস্তৃত হলো, শান্ত কণ্ঠে বলল, 7ম চেয়ারের জন বাদে সবাইকে অন্য কক্ষে নিয়ে যান। ব্যক্তিটি নড়ে চড়ে উঠল। দেহের সবকিছু নিশ্চল থাকলেও মণিজোড়া অস্থিরভাবে ঘোরাফেরা করছে, যেটা নেহাতি ব্যর্থ প্রচেষ্টা। দর্পণ সোজাসুজি তার সামনে বসলো, বিচক্ষণ কণ্ঠে শুধায়, সারাদিন ড্রাগস নিয়ে মাতাল হয়ে পড়ে থেকে সপ্তাহবাদ কোনো মোটা অঙ্কের কাজ পেলে হিংস্র হয়ে উঠে উল্লাসে শরীরের সকল উদ্দামতা নিয়ে কাজ করে পরের সপ্তাহ জিরিয়ে খাওয়ার জন্য। এমন মামুলি হাত সাফাইয়ের কাজে পারদর্শী ওই 7 জন। কাজটি কে করেছে, কেন করেছে এসব দেখার ভাবনা তাদের নয়। এর জন্য তাদের কাছে অযথা জিজ্ঞাসাবাদ করে সময় নষ্ট করার মতো অভিপ্রায়ও আমার নেই। কিন্তু তুই এক্সেপশনাল। এখন আমিও কি তোর সাথে এক্সেপশনালি বিহেভ করব, নাকি তুই নিজে থেকে বলবি? শেষের কণ্ঠে যেন মৃত্যুর আহ্বান খুঁজে পেল অর্ধবয়স্ক ব্যক্তিটি। ফ্যাস ফেসে ভাঙ্গা দারাজ গলায় বলল। দর্পণ হাসলো। থানচির হামলায় ঘাতকদের কাউকে ধরতে পারেনি, সকলে পালিয়ে গিয়েছে। প্রেস মিটিংয়ের সামনে এটা বলো ওটা ছিল পুরোটাই মিথ্যে। বরং নিহত 2 জন বাদে সকলেই সেনাবাহিনীর হাতে আটক হয়েছে। এটা গোপন রাখার অনুরোধ সেই করেছিল মেজর ওয়ালি উল্লার কাছে। দর্পণ চেয়ার চালো, আরম্ভতা ভেঙে মাল্টিপ্লাকের নীল রঙে বাটনটা টিপ দিয়ে অন করলো। ড্রিল মেশিনের লাইন লাগাতে লাগাতে বলল, পুরো দেশ জানে থানচি হামলায় সেনা কর্মকর্তা ও বিজিবির হাতে কোনো ঘাতক আটক হয়নি। তুই আর আমি জানি তোরা সকলে আটক। তোকে যদি মেরেও ফেলি তবে কেউ খোঁজ নিতে আসবে না, কিংবা আমাদেরও জবাবদিহিতা করতে হবে না দেশবাসীর কাছে। আবারও একই কণ্ঠ ব্যক্তিটি। দর্পণের তাতে ভাবান্তর নেই। সে কাজে ব্যস্ত হয়ে বলল, আর কত জায়গায় এমন হামলা করা হবে? তোদের এই চক্রে কতজন শামিল রয়েছে? কার আদেশে এগুলো করছিস? উদ্দেশ্য কি?
উড়ো ভাষা তো কিছু জানিস? বলে ক্ষিপ্ত কণ্ঠে চেঁচিয়ে উঠল ঘাতকটি। বলতে বলতেই উচ্চ শব্দে দর্শনকারী ঘূর্ণায়মান ড্রিল মেশিনটি সর্ষে চোখের মণি বরাবর তাক করল দর্পণ। 1 ইঞ্চি পরিমাণ দূরত্ব। ঘাতকটি শক্তভাবে আর্তনাদ করে সেটে গেল তোয়ারের সাথে আরও গভীরভাবে, কেননা 1 ইঞ্চি নড়লেই ড্রিল মেশিনটি তার চোখে ঢুকে যাবে। অথচ সামনের ব্যক্তিটি নিশ্চল, সেটি এমন দক্ষ হাতে আঁকড়ে আছে, ইঞ্চি দূরত্বের একটুও নড়চড় হয়নি। পরিমাপে এতটা নিপুণ নিগুড়, চোখে মুখে তার হিংস্রভাব উপচে পড়ছে। এগুলো শুধু মাত্র টাকার বিনিময়ে কাজ করা কর্মচারী, তাদের পেছনে সে মোটেই নিজের শক্তি ও সময় অপচয় করবে না। ঘমর্ত বদন নিয়ে ক্ষিপ্ত গতিতে বেরিয়ে এলো দর্পণ। পাছে 100 তার পোশাকটি পরাতে এলেই অদ্রিতা সেটি ছো মেরে নিয়ে গেল নিজের হাতে। হাসি মুখে নিজে পরিয়ে দিল সেটি দর্পণকে। বলিষ্ঠ দেহের খাজে খাজে মোহমান দৃষ্টি দিতে ভুলো না, যেই দৃষ্টিতে লেগে আছে মুগ্ধতা, যেটি শুধুমাত্র বলিষ্ঠ দেহ অবয়ের লোকটির জন্য বরাদ্দ। তবে দর্পণের সেদিকে খেয়াল নেই। সে দক্ষ হাতে বেল্ট পরতে পরতে নলাকার ধাতব অস্ত্রটি কোমরে ঢুকিয়ে নিল। খাকি পোশাকটি দেহে সেটে যেতে সে পা বাড়ালো। সুবেদার দিলজার অর্দিতা তার সাথে তাল মেলালেই গমগমে আওয়াজ আসে। এগুলো শুধু শেকর না জানা শাখা প্রশাখা। তারা কেন করছে, কার জন্য করছে, কিচ্ছু জানে না। তাদের লেনাদেনা শুধু টাকার সাথে। শেকর বহুদূর, রোয়াংছড়ি বড়বাজার সংলগ্ন জামে মসজিদের বাম পাশ থেকে যাওয়া গলির নম্বর 27, পুরনো বাজারের হাজী লতিফ মাহমুদের আটার ফ্যাক্টরি। নোট দিস। ততক্ষণে কারাগারের সুড়ঙ্গ পথের সম্মুখ দুয়ারে পৌঁছে গিয়েছে তারা। ভেতরে তখন সকলে ব্যস্ত কারাগারের চেয়ারে বাঁধা ঘাতকটির লাশ সরাতে। সাইফ আশফাক আশরাফের নিজস্ব কোম্পানি রয়েছে, আশা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। বান্দরবানের এটি একটি খ্যাতিপ্রাপ্ত কোম্পানি। প্রতি বছর বিপুল পরিমাণে বিদেশি বিনিয়োগের পাওয়ার মাধ্যম। ব্যবসায়িক স্ট্যাটাসের দিক থেকে টপে রয়েছে এই কোম্পানিটি। সফলতার কৈফিয়ত প্রয়োজন পড়ে না যখন 2 তুখোর সেনা কর্মকর্তার এর এমডি হয়। আর আশরাফের কারণেই মূলত বিদেশি বিনিয়োগ বেশি এই কোম্পানিতে। নতুবা আশা ফাউন্ডেশনের মতো এত বিস্তৃত পরিধির আশ্রমটি কারোর দান অনুদান দয়া ছাড়া চালিয়ে নিয়ে যাওয়া অসম্ভব ব্যাপার হতো। এর জন্যই সাইফ মাথা উঁচু করে আত্মগরিমা নিয়ে বলতে পারি, আশা ফাউন্ডেশনের প্রতিটা বাচ্চা তার সন্তান। তাদের লালন পালনে আজ পর্যন্ত তার কোনো বাক্য অনুদানের প্রয়োজন পড়েনি। অবশ্য এর জন্য আল্লাহ শুকরিয়া জানাতে ভোলে না সাইফ। অপরাহের শেষ আলোকছটা আশ্রে পড়ছে তখন পাহাড়ি সরু অলিতে গলিতে। সূর্য তখন বিদায় নেওয়ার জন্য প্রস্তুত। পাহাড়ের গায়ে সবুজ শ্যাওলা পাহাড়ের নিজস্বতাকে একদম লুকিয়ে রেখেছে আবরণের ন্যায় চেয়ে আশরাফ উপভোগ করছে অপরাহের সময়টা। এই প্রথম সে নিজে ড্রাইভ করছে বান্দরবানের রাস্তায়। এর আগে ড্রাইভার করত, এখন সে মোটামুটি সব চিনে গিয়েছে, তাই আজ সে নিজেই ড্রাইভ করতে যাচ্ছে। সারাদিনের কাজ শেষ করে বিদেশি ক্লায়েন্টদের সাথে মিটিং করে মাত্র ফিরছে বাড়িতে। চোখের আইরিস জোড়া যখন ঘুরছে অনুমতিবিহীন নির্লজ্জের মতো, তখন চোখে বাঁধে অস্বাভাবিক কিছু। ঠিক যেমন ঘরে একটা ইঁদুর ছানা থাকলে তার দিকে নিজের ঘরের সহ পাড়া প্রতিবেশীদের সকল বিড়ালের নজর থাকে ইঁদুরটির ওপর, ঠিক তেমন ঘটনা। কিন্তু ঘটনা হচ্ছে এই ইঁদুরের ছানাটাকে তার চেনা চেনা লাগছে। গতি স্রোত হলো। নীলরঙা কোমর কাটা পোশাকে আবৃত হ্যাংলা পাতলা দেহটির সঙ্গে বদনে জড়িয়েছে সিলভার প্রলেপ অলংকার, মাথায় গলায় হাতে পায়ে কোমরে, ঠিক যেন জীবন্ত অপরিচিতা ফুল। এ যে তার না হওয়া ভাগ্নি। পিঠে বেতের ঝুড়ি, হাতেও একটা ছোট্ট ঝুড়ি যেখানে 1 কুড়ির মতো ডিম হবে। চোখের 2 কিনারায় থুতনিতে সব সময়কার মতো সুতরাং চিহ্ন বসে আছে। কাজল টানা চোখ দুটো থেকে টুপটাপ অশ্রু গড়িয়ে পড়ছে। হাতের ঝুড়িটা আঁকড়ে স্যাঁতসেঁতে শ্যাওলাটে পাহাড়ের সাথে লেগে আছে কান্নারত দেহটা। তাকে ঘিরে আছে 2 হ্যাংলা রুগ্ন দেখতে যুবক, শরীরে ভারসাম্য যাদের টলমলে। চোখ দুটো লাল হয়ে আছে, এলাকার নেশাগ্রস্ত স্যাঁচরা বকাটে বলা চলে।
আশরাফ মিসকে স্যাঁচড়া দেখে মাথা নাড়ল। এই লোভনীয় ইঁদুর ছানারা পথে ঘাটে সন্ধ্যাবেলায় নির্জন স্থানে ঘুরে কেন বেড়ায়? দৃঢ় স্থির হেঁটে ছেলে দুটোর পেছনে গিয়ে দাঁড়ালো। কর্ণদ্বয় ছুঁয়ে গেল কিছু বিচ্ছিরি নোংরা কথা। চোয়ালখানিক শক্ত হয়ে গেল। এখানে তার সিয়া থাকলে ঠিক মেরে ফেলতো এই দুটোকে। থমথমে গলায় বলল, এই যে ছোট ভাইয়েরা, সমস্যা কি? ছেলে দুটো টলমলে চোখে ঘাবড়ানো দৃষ্টিতে তাকালো। তারা কালপিট নয়, এটা প্রমাণ করার প্রচেষ্টায় হাবাগোবা হেসে বলল, তেমন কিছু না, আমাদের নিজস্ব ব্যাপার, আমরা বুঝে নেব। একই পাড়ার লোক আমরা, আপনি আপনার কাজ করেন। আশরাফ ভ্রু নাচালো। ব্লেজারের আড়ালে কোমরের বাপাশে টি শার্টটি একটু জাগিয়ে সুট টেনে বলল, ও, আমাদের নিজস্ব ব্যাপার, তাই তো? ছেলে দুটো একবার আশরাফের কোমরের দিকে তাকালো। তৎক্ষণাৎ উল্টো দিকে টলমলে পা বাড়িয়ে হাঁটা ধরলো। দুপা যেতেই সেটা দৌড়ে পরিণত হলো। আশরাফ সেদিকে থেকে চোখ সরালো। তাদের তিনজন বাপ ছেলে। দুলাভাইয়ের কাছে এগুলো লাইসেন্স প্রাপ্ত দু একটা সবসময়ই থাকে। বলা বাহুল্য, এর কারণ সিয়ার নিরাপত্তা। চোখ সরিয়ে তাকালো পাহাড়ের গায়ে এঁটে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে। এখনো কাঁপছে ভয়ে। সে তীক্ষ্ণ কণ্ঠে বলল, এমন ইঁদুর ছানার কলিজা নিয়ে বের হোক কেন রাস্তাঘাটে, তাও আবার এমন সংসেজে? মিনময়ী ভরকে গিয়ে আশরাফের দিকে তাকালো। লোকটা তাকে চেনে। সে ভেবেছিল কোনো পথচারী হবে হয়তো। ঘন পল্লব ঘেরা অশ্রুসিক্ত নয়নে পিটপিট করে তাকালো মিনময়ী। আশরাফকে দেখে মনে করার চেষ্টা করলো সে কে। মিনময়ী তাকানো দেখে আশরাফ আরো খেপে গেল। মেজাজ দেখিয়ে বলল, কি হলো, এখন মনে পড়ছে না আমি কে? যাকে তাকে মামা ডেকে এসে এখন মনে পড়ছে না? ইঁদুরেরও তোমার থেকে ভালো স্মৃতিশক্তি রয়েছে। এখন বলো, এই ভরসন্ধ্যায় কোথায় যাচ্ছিলে এমন সংসেজে? মিনময়ী এতক্ষণে বুঝলো এটা মনির মামা। সে নত মস্তকে চোখ মুছে বলল, আব্বার কাছে যাচ্ছিলাম, দোকানে ডিম শেষ হয়ে গেছে সেগুলো দিতে। কত বড় সাহস! ইঁদুরের কলিজায় সাহস আছে দেখছি, তবে ঘটে বুদ্ধি নেই। কোনো ভাই নেই কিংবা ছেলে মানুষ দিয়ে পাঠানো যেত না? আমরা 3 বোন, আব্বা ছাড়া কোনো পুরুষ মানুষ নাই ঘরে। মিনময়ী থমথমে গলায় বলল। আশরাফ আর চোখে দেখে নিল চুপসে যাওয়া মেয়েটিকে। অনেকটা ভয় পেয়েছে বোঝাই যাচ্ছে। পাবে নাই বা কেন? ছোট্ট একটা মেয়ে, বয়স কত হবে? 19-20। চাপা তপ্ত শ্বাস বের করে বলল, কোথায় তোমার বাবার দোকান বলো, আমি পৌঁছে দিচ্ছি। ধন্যবাদ, দরকার নেই, আমি একাই যেতে পারবো। মিনময়ী ইতস্তত গলায় বলল। আশরাফের মেজাজ চটে গেল। চিবিয়ে চিবিয়ে বলল, চুপচাপ গাড়িতে এসে বসো, নয়তো এখনই ওই মাতাল দুটোর হাতে তুলিয়ে দিয়ে আসবো। আর বাক্য ব্যয়ের প্রয়োজনীয়তা পড়েনি। কলে পুতুলের মতো গিয়ে গাড়ির সামনে দাঁড়ালো সে। দুবার টানলো কিন্তু খুলল না গাড়ির দরজা। মিনময়ীকে দাঁড়িয়ে থাকতে দেখে আশরাফ ভুরু কুচকে বলল, কি হলো, উঠছো না কেন? কোলে করে উঠাতে হবে। এটা খুলে কিভাবে? অনেক শক্ত, খুলছে না তো। আশরাফ অবাক হলো। এই যুগের মেয়ের থেকে এটা আশা করেনি সে। নিজের ভাবনা নিজের কাছে রেখে গাড়ির দরজা খুলে দিল। হাত বাড়িয়ে বলল, নাও ওঠো। আর এই যে ডিমগুলো দোকানের জন্য নিয়ে যাচ্ছ না, এগুলো থেকে নিজের জন্য কয়টা খেয়ে নাও। দেখা যাবে কোন দিন বাতাসের সাথে ঘুড়ির মতো উঠছো। উজানি পাড়ায় মারমা বাজারে বেশ রমরমা ভিড়ে মুখরিত হয়ে আছে বংডং মুন্ডি হাউস। গনগনে চুলোর উপর দোত্তাকার হাড়ির চারপাশে খদ্দরের আসর জমেছে। মুন্ডি হলো নুডলস স্বদেশ এক বিখ্যাত ঐতিহ্যবাহী খাবার বান্দরবানের, বিশেষ করে নৃগোষ্ঠীর কাছে, যেটা এখন সবার কাছে প্রিয় খাবার হয়ে উঠেছে। কাঠের একটি দোকানের সামনে 4-5টা কাঠের চেয়ার টেবিল, কিছুটা ধাবা আকৃতির। পাশে একটা হস্তশিল্পের দোকান, যেখানে উপজাতিদের ঐতিহ্যবাহী পোশাক বিক্রি করা হয়। সব কিছু নিজ হাতে তৈরি। মিনময়ীর বাবা হোটেলটি চালায় এবং মিনময়ীর মা ও ছোট বোন বস্ত্র ও সরঞ্জামাদির দোকানটি চালায়। তাতেও যেন 6 জনের পরিবারটা হিমশিম খেয়ে যায় পৃথিবীর বুকে নিজেদের অস্তিত্ব ঠেকাতে। মোটা অঙ্কের যৌতুক দেওয়ার পরও যখন স্বামীর বাড়িতে জায়গা হয়নি, তখন মিনময়ীর বড় বোন এক কন্যা সন্তান সমেত বাবা মায়ের কাছে এসে তাদের কাজে হাত বাটায়। দিনের পর দিন শ্বশুর বাড়িতে মার খেয়ে অসম্মানিত লাঞ্ছিত হতে হতে যখন ত্যক্ত হয়ে উঠেছে, তখন হাসি মুখে বিদায় নিয়ে চলে এসেছে বাবা মায়ের কাছে।
পুরুষদের পদতলে মৃতের মতো বেঁচে থাকার চেয়ে নিজের পায়ে আত্মসম্মানের সহিত দারিদ্র জীবনযাপন করাও তার কাছে উত্তম পন্থা মনে হয়েছে। সেই থেকেই বাবা মায়ের সাথে রয়েছে সে। এর জন্য বাবা মায়ের পুরো সাহায্য পেয়েছে সে। মা বাবা নামক মানুষ দুটো কখনো এটা বুঝতে দেয়নি তারা বাড়তি বোঝা, বরং মেয়ের ইচ্ছাকে সম্মান করেছে। মিনময়ও আগে মায়ের সাথে দোকানে থাকতো, কিন্তু কিছু কুরুচিপূর্ণ খদ্দেরের পাল্লায় পড়ে তার এখানে আসা বন্ধ হয়। গাড়ি থামিয়ে চারপাশ অবলোকন করলো আশরাফ। ঘাড় ঘুরিয়ে একবার কাচুমাচু করে বসে থাকা মেয়েটির দিকে তাকিয়ে দরজা খুলে দিল। দরজা খুলে দিতে মেয়েটি যেন প্রাণ ফিরে পেল। সাথে সাথেই হুড়হুড় করে নেমে পড়ল গাড়ি থেকে। পেছন ফিরে একবারও তাকায়নি, এমনকি সৌজন্যমূলক একটা ধন্যবাদও দেয়নি। এতে যেন পেছনে রেখে যাওয়া আধবুড়ো সুদর্শন পুরুষটির গায়ে লাগলো। ওই নেংটি দূর ছানার কত বড় কলিজা, তার মতো উপকারী বিড়ালকে কিভাবে অসম্মান করে গেল। ফুঁসে উঠে সেদিকে গরম চোখে তাকালো। মুহূর্তে ধুলো উড়িয়ে শাসা করে গাড়িটি নিজ গন্তব্যে ছুটল। গাড়িটি যেতেই মিনময়ী সেদিকে ঘাড় ঘুরিয়ে তাকালো। লোকটা কেমন যেন খ্যাসরা, শুধু শুধু মেজাজ দেখায়। সবাই হাঁটু গুটিয়ে বসা। সিয়াসা ফ্যাস ফ্যাস করে কাঁদছে আর নাক টানছে। সামনে পড়ে আছে এক যাক ব্যবহৃত টিস্যু। মিনি ঠোঁটে সেলাই করে শটান হয়ে দাঁড়িয়ে আছে সোফার পিছনে। ডাইনিং টেবিলে বসা আশফাক আহমেদ, আশরাফ আর সাইফ প্রতিক্রিয়াহীন মুখের সামনে মেলে ধরে আছে তেলে চুপচুপা চুলে কালো হয়ে যাওয়া পরোটা। প্লেটে রয়েছে মূলা ভাজি। সকাল সকাল এমন কুখাদ্য জুটবে জানলে তারা আজ বাসায় খেত না, বাহিরে যেত। তবু এমন শাস্তি দেওয়ার মানে কি? আশরাফ মুখ বিকৃতি করে একবার ভাগ্নি আর একবার নিজের প্লেটের খাবারের দেখছে। ভাগ্নির রাগের সাথে আগে থেকে পরিচিত থাকলেও এই অভিজ্ঞতা নতুন। ভাগ্নি তার রাগলে এর শাস্তি দেয় এটা সে জানতো না। তাই ভ্রুকুটি এক করে আশরাফের দিকে তাকালো। ঘরে মূলা কে কিনেছে? হ্যাঁ, আশরাফ কাঁধ ঝাঁকালো। সে জানে না। সাইফ শিকারির চোখে শ্বশুরের দিকে তাকালো। আশফাক থতমত খেয়ে গেল সাইফের দৃষ্টি দেখে। গম্ভীর গলায় বলল, মূলা খাওয়া ভালো, শরীরের জন্য সবকিছুর প্রয়োজন আছে। আশফাক আহমেদের বলতে দেরি আছে। সাইফ আশরাফে তাদের প্লেট এগিয়ে দিতে দেরি নেই আশফাক আহমেদের দিকে। সমস্বরে বলল, প্লিজ এটাকে শরীরের প্রয়োজনীয়তা মেটান, নিজে কিনেছেন নিজে খান। আশফাক আহমেদ ইতিউতি করতে করতে শুরু করলো মূলা ভাজির দিকে তাকিয়ে। আদপড়া মরিচে লাল হয়ে আছে, এখন পর্যন্ত মুখে দেয়নি, তবুও নিশ্চিত লবণে তেতো হয়ে আছে। তাদের গিন্নি রেগে থাকলে শাস্তি স্বরূপ এটাই করে তাদের সাথে। তাদের ঘরে কেউ মূলা খায় না এটা সে জানে, এমনকি সে নিজেও মূলা খায় না। তবুও সেদিন সুপার শপে দেখলো তাজা তাজা লাল লাল মূলা উঠেছে। মূলাগুলোর বাহিক্য রূপ আর সতেজতা দেখে তার কিনতে মন চাইল, তাই কিনে নিয়েছে। খাওয়া না খাওয়া পরের ব্যাপার, কিন্তু সেটা যে এভাবে তাদের উপর শাস্তি হয়ে আপতিত হবে সেটা সে ভাবতে পারেনি। এড়ানোর উপায় নেই, তবু শেষ প্রচেষ্টা করার কোনো বিকল্প নেই। গলায় জ্বর এনে গমগমে স্বরে পড়ল, কেন আমি একা খাবো কেন? তোমরাও খাবে। আমার গিন্নি কত কষ্ট করে সকাল থেকে উঠে রান্না করেছে তো তোমাদের খাওয়ানোর জন্যই। সেখানে তোমরা আমার গিন্নিকে অপমান করছো, এ আমি একটুও বরদাস্ত করব না। আমার গিন্নি রান্না করেছে, সকলে চুপচাপ খেয়ে উঠবে, নয়তো আমি সকলকে দেখে নেব। তাই বুঝি? তবে নিজে এখনো মুখে তুলছেন না কেন? ভয় করছে বুঝি? সাইফ আশরাফ খলবলিয়ে উঠে সমস্বরে পড়ল। তিন পুরুষের এমন কথোপকথনে সিয়ার রাগ যেন আরো তত্ত্ব করে বেড়ে গেল। কান্নারত গলায় চেঁচিয়ে উঠে বলল, কি করেছো কি জীবনে তোমরা? কোনো অ্যাচিভমেন্ট আছে তোমাদের? সারা দিন শুধু পারো একজন আর একজনের পিছে লাগতে। তিন বুড়ো ঘরে বসে বসে আমার মাথা খাও শুধু। একা একা জীবন কাটানো যায়? চলার পথে আমাদের একজন সঙ্গীর প্রয়োজন, যে আমাদের খেয়াল রাখবে, সুখ দুঃখের পাশে থাকবে। ওই বুড়ো দুটোকে বিয়ে দিতে পারিনি ভেবেছিলাম, আজ বুড়োটাকে বিয়ে দিয়ে ঘরে তুলবো। সেই সুযোগটাও গেল, হাতছাড়া হয়ে গেল। এখন আমি কি করব?
সিয়াসার আহাজারিতে ড্রয়িং রুম ঝাঁঝা করে উঠল, কপালে কয়েকটা ভাঁজ নিয়ে আশরাফ বিরক্তি দৃষ্টি নিক্ষেপ করলো সিয়ার দিকে। সকাল সকাল কোন দুধওয়ালা এসে তার মেয়ের বিয়ের নিমন্ত্রণ দিয়ে গিয়েছে, সেই থেকে শুরু হয়েছে এমন আহাজারি। কোন দুধওয়ালা মেয়ের বিয়ে ঠিক হয়েছে, তাতে তাদের কি দোষ? সেই দেশ ধরে তাদের এমন কুখাদ্য খাওয়ানোর কোনো মানে হয়? সে বিরক্তি নিয়ে সাইফকে জিজ্ঞাসা করলো, এই দুলাভাই, দুধওয়ালা মেয়ের বিয়ে ঠিক হয়েছে, তাতে আমাদের দোষ কোথায়? সাইফ হতাশার নিঃশ্বাস ফেল, মেয়ের দিকে চোখ রেখে চেয়ারে গা এলিয়ে বলল, দোষ আমাদের না, দোষ আমার মেয়ের অবুঝ মনের। আশ্রমে যে লোক দুধ দেয় তার মেজ মেয়ে মৃন্ময়ের বিবাহ ঠিক হয়েছে, কিন্তু আমার মেয়ে মৃন্ময়কে তোমার বউ করার চিন্তাভাবনা করেছিল, যেটা বাস্তবায়ন হওয়ার আগেই ভেঙে গিয়েছে। তাই আমার মেয়ের মন খারাপ হয়ে গিয়েছে। আশরাফের মুখে তখন বিস্ময়ীরা লুটোপুটি খাচ্ছে। ওই ইঁদুরছানা নাকি তার বউ হবে। সে বিস্মিত কণ্ঠে বলল, কি? ওই ইঁদুর ছানা তো এতটুকু, ফু দিলেই উড়ে যাবে। আমার মতো হুলো বিড়ালের সাথে ওই নেংটি ইঁদুর, ছি, কি বাজে কম্বিনেশন। শিয়া ডাক্তারি পড়তে পড়তে নিজের চয়েস খুঁয়ে ফেলেছে। আশরাফ তার শাহাদাত আঙ্গুল পরিমাণ নির্দেশ করে বলল। সাইফ কপাল কুঁচকে বলল, বয়স তো আর কম হলো না, এখনো বিয়ে করছো না কেন? কোনো সমস্যা আছে? তুমি, আমি, আব্বু একসাথে বিয়ে করব তাই। আর আমাদের কন্যাদান ও না থুক্কু বরদান করবি শিয়া, ভালো হবে না বলো? আশরাফের কথাই আশফাক আহমেদ সাথে সাথে রাগী দৃষ্টি নিক্ষেপ করলেন ছেলের দিকে। আশরাফ লাজুক হাসল। টু ব্যাড। সাইফ ব্যঙ্গাত্মক কণ্ঠে বলল। আশরাফ পাত্তা না দিয়ে চিন্তিত গলেই বলল, কিন্তু আমার মাথায় ঢুকছে না, ওই নেংটি ইঁদুর তো ছোট্ট, বিয়ের বয়সও হয়নি, তাহলে এর মধ্যে বিয়ে কেন দিয়ে দিচ্ছে? 22 বছর বয়স মেয়েটির, ছোট্ট তো নয়। আর তাছাড়া ওর বাবার আর্থিক অবস্থাও ইদানিং খুব একটা ভালো যায় না, দিন আনে দিন খায় আবার ফুরিয়ে যায় এমন অবস্থা। এছাড়াও ঘরে বড় বড় মেয়ে রেখে সারাদিন দোকানে বসে থাকে বাবা মা। পাড়ায় এই নিয়ে মেয়ে দুটো সংখ্যায় থাকে, তাই হয়তো তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিচ্ছে। সাইফ বলল। আশরাফ খানিক অবাক হলো। ওইটুকু ইঁদুর ছানারা 22 বছর দেখলে তো মনেই হয় না, দেখলে মনে হয় কোনো ভরহীন পলাকা। তন্মধ্যেই ঝড়ের গতিতে সিয়া রান্নাঘরে ঢুকলো। ধূপধাপ শব্দ করে কিছু কাজ করতে করতে কঠোর কণ্ঠে বলল, আমার দ্বারা সম্ভব না তোমাদের খেদমত করা। যতদিন পর্যন্ত না তিনজনে ঘরে বউ আনতে পারছো, ততদিন পর্যন্ত কোনো খাবার রান্না হবে না ঘরে। ডাইনিং টেবিলে তিনজন অসহায় দৃষ্টিতে একে অপরের দিকে তাকালো। রাস্তায় ধুলো উড়িয়ে উঠছে দুটো জিপ গাড়ি। ড্রাইভিং সিটের পাশে বসে থাকা শক্ত মানবের ওষ্ঠপুটে মৃদু হাসি যেন সকলের সিরিয়াসনেসকে হাস্যকর করে তুলেছে। নিজেদের অভিযানে ফেল হয়ে ফিরছে 9 জন সেনা সদস্য, তবে দর্পণের মুখে হাসি তাদের গম্ভীরতা অকৃতকার্যতার ক্লেশ নিমিষেই দূর করে দিয়েছে। কানে এয়ারপোর্ট লাগিয়ে ফোনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে দর্পণ। ফোনের মনিটরে এক চঞ্চল রমণী হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলছে। ওষ্ঠপুটে লেগে থাকা মৃদু হাসি, কারণ এটাই। অর্দিতা শঙ্কিত মুখে দর্পণে মৃদু হাসি দেখে চলেছে। স্যার কাকে দেখে হাসছে? যখন থেকে নিজের অনুভূতি বুঝতে পেরেছি দর্পণের প্রতি, তখন থেকে এই এক সমস্যায় ভুগছে সে। দর্পণ কারোর সাথে কথা বললেও তার বুকের ভেতর ধুকপুক করে ওঠে ভয়ে। দর্পণ কোনো মেয়ের সাথে কথা বলছে না তো? রাস্তায় কারোর দিকে তাকালেও তার সংখ্যা জাগে মনে। সেখানে এখন মোবাইলে কিছু দেখে হাসছে, এতে যেন তার আরও অসহ্য লাগছে। নাকি এটা তার মনের ভুল? ভালোবাসা বুঝি এমনই, প্রিয় মানুষটির চারপাশে একমাত্র নিজের অস্তিত্ব ছাড়া আর কোনো কিছুর অস্তিত্ব বরদাস্ত করা যায় না। নিজের অস্থিরতা চেপে চুপ করে বসে রইল নিজের সিটে অর্দিতা। গাড়ির সদরে ঢুকতেই ড্রাইভার দর্পণকে জিজ্ঞাসা করলো কোথায় নামিয়ে দেবে। ড্রাইভারের কথায় দর্পণ ফোন থেকে দৃষ্টি তুলে সামনে তাকায়, তবে তাকে কিছু বলতে না দিয়ে অর্দিতা উদ্বিগ্ন উৎকণ্ঠিত কণ্ঠে জিজ্ঞাসা করলো, স্যার এখানে কেন নামবে? স্যার তো আমাদের সাথে ক্যান্টনমেন্টে যাবে। আমি ক্যান্টনমেন্টে যাচ্ছি না, আমাকে কেএস প্রো শপিং সেন্টারের সামনে নামিয়ে দিন। অর্দিতা উসখুস করে উঠল। সুবেদার শানিত দৃষ্টিতে অর্দিতাকে পর্যবেক্ষণ করছে। এমন গুরুগম্ভীর পরিবেশে এ নারী এমন অবলান্যায় আচরণ করছে কেন? বিগত কয়েকদিন ধরেই তার সন্দেহবাতিক মস্তিষ্কে অর্দিতার অস্বাভাবিক আচরণ দেখে বাঁচছে।
অর্দিতা সাহস জুগিয়ে দর্পণকে জিজ্ঞাসা করে ফেল। এত শঙ্কা নিয়ে আর থাকা যায় না। স্যার, আজ অনেকটা ধকল গিয়েছে সকলের উপর থেকে। আপনি এই ক্লান্ত শরীর নিয়ে এখন আবার কোথায় যাচ্ছেন? কোনো কাজ থাকলে আপনি অন্য কাউকে বলুন। ব্যক্তিগত ব্যাপার, নাথিং টু ওয়ারি। আমি ঠিক আছি। গম্ভীর গলায় বলা এতটুকু কথাই যেন অদ্রিতার শঙ্কা আরো বাড়িয়ে দিল। অন্ধকার হওয়া মুখে নিজের জায়গায় ঝিমিয়ে বসে থাকলো। আরক্ত দৃষ্টি তবুও ব্যক্তিটির ওপর থেকে সরছে না। গাড়ি নির্দিষ্ট জায়গায় পৌঁছাতেই দর্পণ ব্যস্ত পায়ে নেমে পড়ল গাড়ি থেকে। শপিং সেন্টারের অপর প্রান্তে থাকা প্রাইভেট কারটির ভেতরে ঢুকে গেল। ড্রাইভিং সিটে বসে থাকা পৌর লোকটি বিগলিত হাসল। তাকে দেখে দর্পণ মৃদু হেসে বলল, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আপনি তো বলেন পরিবার নাকি সকল খুশির কারণ। আমিও হয়তো আমার পরিবার পেয়ে গিয়েছি, তাই খুশি আপনা আপনি ভর করে আছে মুখশ্রীতে। ঘর্মাক্ত খাকি পোশাক পরিবর্তন সিভিল পোশাক পরতে পরতে বলল দর্পণ, ড্রাইভার চাচা হাস্যোজ্জ্বল মুখে বলল। দর্পণও মৃদু হাসল। বান্দরবানে এসেছে থেকে তার ব্যক্তিগত গাড়ি এই লোকটা চালাই। ভালো একটা সুসম্পর্ক রয়েছে তাদের মধ্যে। মৃদু কণ্ঠে বলল, যেদিন সে আমার পরিবার হয়ে আমার ঘরে আসবে সেদিন দেখা করব। শীততাপ নিয়ন্ত্রিত গাড়িটির ভেতরে নিস্তব্ধতা বিরাজ করলো বাকি সময়টুকু। পকেট থেকে ফোন বের করে দর্পণ আবারও মোবাইলের স্ক্রিনে দৃষ্টি রাখল। 2 সপ্তাহ আগে আসা একটি ছোট্ট মেসেজ। জুহুরি নজরে গোটা গোটা অক্ষরে শব্দ বুনন দেখতে লাগলো সে। অল্প কয়টা শব্দ বুননে রয়েছে বহু মানুষের প্রাণ বাঁচানোর তথ্য। থানচি হিল এরিয়া, তার পাশে একটা ডেঞ্জার চিহ্ন আঁকা রয়েছে। মেসেজটুকুতে এতটুকুই লেখা, যার বদৌলতে সেদিন থানচিতে হওয়া হামলায় তার বিজয়ী হতে পেরেছিল ঘাতকদের উপর, বাঁচাতে পেরেছিল লক্ষ্মী বিনোদের মতো আরও অনেক নিরীহ মানুষের প্রাণ। চিন্তিত লোচনে সে খুঁটে খুঁটে দেখল সেটি কোনো প্রাইভেট নাম্বার থেকে এসেছিল মেসেজটি। নাম্বারটির কোনো তথ্য বের করতে পারেনি এখনো পর্যন্ত। কেউ তাকে আড়ালে সাহায্য করছে। তার চেয়েও বড় কথা হলো ব্যক্তিটি জানে কখন কোথায় হামলা হচ্ছে। মূলত এই নাম্বারের রেকর্ড বের করতেই আজ তারা সারাদিন চেষ্টা করেছে, তবুও তারা কোনো তথ্য বের করতে পারেনি। এতটা সিক্রেট এবং নিট অ্যান্ড ক্লিন কাজ কোনো ডিফেন্সের লোক দ্বারাই সম্ভব। তবে কি তাদের মধ্যে কেউ একজন আছে যে এই সকল তথ্যের ব্যাপারে তাদেরকে অগ্রাসী করতে পারবে? ততক্ষণ পর্যন্ত তার সকল জল্পনা কল্পনা একটা বাস্তবিক রূপ পাবে না, যতক্ষণ পর্যন্ত ওই মেসেজ দাতাকে খুঁজে পাচ্ছে। রোজকার নিয়ম অনুযায়ী সিয়াশা তার ডিউটি শেষে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। আজ 3 পুরুকে আচ্ছা মতো ঝেড়ে দিয়েছে, উপরন্তু তাদের সাথে কথা বলো বন্ধ করে দিয়েছে। বাস তখনও আসেনি। অলস সময়ে কাটানোর জন্য ভেবেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটু উকিঝুঁকি দিবে, কিন্তু তার সুযোগ দিল না। রোজ নানা অজুহাতে হাজির হওয়া কাঠখোট্টা মুখটি। বিগত দিনগুলোতে দেখা হয়েছে অপরাহের কোনো ধুল উড়ানো পিচঢালার পথে কিংবা ধুলোহীন নির্মল দূষণমুক্ত ভোরের সেনানিবাসের সেই সমতল ঘেঁষা উঁচু টিলার উপর এক ঝাঁক ডেইজির মাঝে, কিংবা বাসে একলা যাত্রা পথে সঙ্গী হিসাবে। প্রত্যেকবার এসে বলবে, ডাক্তারের কাছে রোগী আসবে না তো কার কাছে আসবে? সিয়াশার প্রশ্নবিদ্ধ কুচকানো কপাল পাত্তা দিল না কাঠখোট্টা মেজরটি। ধীর স্থির অলস পায়ে হেঁটে তার পাশে গিয়ে দাঁড়ায়। সিয়াশা সপ্রতিভ চাহনি দিল মুখে, ভদ্রতার সূচক হাসি টেনে কৌতূহলী গলায় জিজ্ঞেস করল, হাই মেজর। হ্যালো ডক্টর। কণ্ঠে কৌতুকের আভাসে সিয়াশা দৃষ্টি তাক করল সরাসরি ওই সরু তীক্ষ্ণ চোখ দুটির দিকে। বুড়ো নাচিয়ে জিজ্ঞাসা করল, মেজর, আমি তো আপনাকে কোনো ডিসকাউন্ট দেইনি। যা দিয়েছে সরকার দিয়েছে এবং হসপিটালের কর্তৃপক্ষ দিয়েছে। আর না আমি আপনার প্রাণ বাঁচিয়েছি। প্রাণ বাঁচানোর মালিক তো আল্লাহ। সেক্ষেত্রে আপনার মাননীয় প্রধানমন্ত্রী ও আল্লাহ তাআলার দরবারে
হাজিরা দেওয়ার কথা, কিন্তু আপনি আমার দরবারে কেন হাজিরা দিচ্ছেন বারবার? জ্ঞানী গুণীরা বলে মেয়েদের ষষ্ঠ ইন্দ্রিয় নাকি খুবই তীক্ষ্ণ হয়। ছেলেদের নজর পড়ার জন্য তাদের এক ঝলক দৃষ্টি যথেষ্ট। তবে আপনি এখনো বুঝতে পারছেন না, তাহলে কি ধরে নেব জ্ঞানী গুণীরা মিথ্যা বলে? সিয়াসা সরু দৃষ্টিতে কোন চোখে একবার দেখে নিল কাঠখোট্টা মেজরের নির্লিপ্ততা। লোকটা ভয়ঙ্কর কথা বলেছে, তাও কি নির্লিপ্ত ভঙ্গিতে। সেভাবেই বলল, কোন জ্ঞানীগুণীরা বলেছে এই কথা? গুগলে আর্টিকেল পড়ার সময় সংলাপটা দেখেছিলাম, কে বলেছে তার নাম দেখিনি। গম্ভীর স্বরে বলল দর্পণ। সোজা সাপটা স্বীকারোক্তিতে সামনের মানবী কিছুক্ষণ বোকার মতো তাকিয়ে রইল। খানিক বাদে খিলখিলিয়ে হেসে উঠল সিয়াসা। আপনার মতো আয়রন ম্যানের মুখে এসব কথা জোকসের মতো শোনায়। আপনার গলায় তো মানায় গমগমে দরাজ কণ্ঠে বলা, রজার দ্যাট, হ্যান্ডস আপ আদারওয়াইজ আই উইল শুট ইউ। বলে আরো এক দফা হাসির রোল পড়ে গেল জমজমাট রাস্তার ফুটপাতের উপর। সিয়াসা হেলে তুলে হেসেই যাচ্ছে। দর্পণ বিরক্তি নিয়ে সিয়াসার হাসি দেখছে। সে কি হাস্যকর কথা বলেছে? মেয়েটার কথার ভিতরে লুকিয়ে থাকা মানে না খুঁজে হেসেই চলেছে। ততক্ষণে বাস এসে দাঁড়িয়ে পড়েছে। দর্পণ হতাশার নিঃশ্বাস ত্যাগ করে হেলে তুলে হাসতে থাকা মেয়েটির হাতের কবজি নিজের মুঠোয় নিয়ে বাসে উঠে গেল। বাস ছেড়েছে 10 মিনিট হয়ে গিয়েছে। হাঁটুতে কোনোই ঠেকিয়ে দর্পণ কপালে আঙ্গুল ঘষছে, কেননা পাশে অবস্থানরত মেয়েটি এখনো হেসেই চলেছে। দর্পণ এবার চরম বিরক্তি নিয়ে কিছুটা ধমকে উঠে বলল, স্টপ সিয়া। সিয়াসা তৎক্ষণাৎ চুপ হয়ে গেল। দর্পণ ঘাড় ঘুরিয়ে থমথমে মুখের মেয়েটির দিকে দৃষ্টিপাত করল। চোখে চোখ পড়তেই মেয়েটি থমথমে মুখশ্রী ভেদ করে আবারও পেট ফাটা হাসি বের হয়ে আসলো। দর্পণ হাল ছেড়ে হতাশ চিত্তে দেখতে লাগলো হাস্যরত মেয়েটিকে। সে কি এমন বলল যে মেয়েটি তাকে এভাবে লেগপুল করছে? তার দ্বারা মিটিমিটি কথা যেন অসম্ভব। তাই গুগলকে কাজে লাগিয়েছিল অকমন্য তাকে হাসির পাত্র বানিয়ে দিয়েছে। একজন সেনা কর্মকর্তার মেয়ে হয়ে জন্মানোই যেন সিয়াসার সুরক্ষা বলয় তৈরির জন্য যথেষ্ট ছিল। চোখ ধাঁধানো সুন্দর নয়, এক নজরে কেউ মুগ্ধ হয়ে যাবে এমন সৌন্দর্যের অধিকারী সিয়াসা নয়। তবে শুভ্র ফ্যাকাশে মাখন রঙা ত্বকের আড়ালে যে চমৎকার চঞ্চল প্রাণোজ্জ্বল সুন্দর নরম ব্যক্তিত্বের মানুষটা রয়েছে, তার প্রেমে অনায়াসে যে কোনো যুবক মুখ থুবড়ে পড়তে বাধ্য। তবে 26 বছরের এই নারীর জীবনে এমন ঘটনা খুবই বিরল। মেজর সাইফের মেয়েটিকে কেউ চোখ তুলে তাকানোর সাহস করত না। ঢাকা মেডিকেলে পড়াকালীন সময় একবার এমন দুঃসাহস করেছিল একজন, সেটাও সিয়াসার কাছে অব্দি পৌঁছানোর আগে শট আউট করে দিয়েছিল আশফাক আহমেদ। হঠাৎ করেই জীবনে প্রথমবার কারোর অনুভূতি বুঝতে পেরে চঞ্চল দেহটা কেমন নুয়ে এলো ইতস্ততা, অস্থিরতা, লাজে। তাই দর্পণের কথার মানে বুঝতে পেরেও সে নিজের অভিব্যক্তি লুকাচ্ছে, বুঝেও না বোঝার ভান ধরে বসে আছে। দর্পণ কিছু বলতে গেলেও তাকে এটা ওটা বলে কথা ঘুরিয়ে দিচ্ছে। দর্পণ চুপ করে দেখছে অস্বাভাবিকভাবে চুপ করে যাওয়া চঞ্চল হাসি খুশি মেয়েটাকে। মেয়েটির হঠাৎ করে এমন চুপ করে গেল কেন? সন্দিগ্ধ গলায় জিজ্ঞেস করলো, তুমি কি ভয় পাচ্ছ সিয়া? সিয়াসা খানিক চমকে উঠল কাঠখোট্টা মেজরের এহেন সম্বোধনে। নিজের অস্থিরতা চেপে মৃদু অবাকের সুরে বলল, মেজর, আপনি কি খুব তাড়াতাড়ি প্রমোশন নিয়ে নিচ্ছেন না? সরাসরি তুমিতে চলে এসেছেন। জীবনের 30টা বছর পার করে ফেললাম সিয়া, তারপরে গিয়ে দেখা মিলল জীবন সঙ্গিনীর। এখনো যদি আপনিতেই আটকে থাকি, তবে ওগো শুনছতে কবে পরিণত হব আর ভাবা ডাকটাই বা কবে শুনবো। তাই তাড়াতাড়ি প্রমোশন নিয়ে ট্রাই করছি, যেন কাঠখোট্টা মেজর উপাধি থেকে বেরিয়ে রোমান্টিক মেজরের উপাধি পেতে পারি। কাট কাট কণ্ঠে বলা কথাটুকুতে যেন সামনের মানবীর চোখ বিহতাকার ধারণ করলো। বড় বড় চোখ করে বলল, এত তাড়াতাড়ি কারোর চরিত্র স্থলন কিভাবে ঘটতে পারে? দর্পণের চোখে মুখো এবার খানিক অবাকের রেশ দেখা গেল, তবে সেটা নিছকই অভিনয়। অবাক কণ্ঠে বলল, এটা তোমার কাছে চরিত্র স্থূলন মনে হচ্ছে? এটা তো পৃথিবীর নিয়ম। জগতে এমন কোনো নারী নেই যে নিজ থেকে স্বীকার করবে যে একটা ছেলেকে ভালোবাসে।
সর্বক্ষেত্রে ছেলেদেরকেই প্রথম স্বীকারোক্তি করতে হয়। তাতে যদি ব্যক্তি চরম একঘেয়ে গম্ভীর ভবঘুরেও হয়, তার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। এজন্য যদি নিজস্ব চারিত্রিক বলয়ের বাইরে এসে নিজেকে অন্যভাবে বহিঃপ্রকাশ করতে হয়, তবে এটাকে চরিত্র স্থূলন বলা অনুচিত হবে। বরং এটা হচ্ছে অভিযোজন ক্ষমতা, যেটা সব পুরুষের মধ্যে নিহিত রয়েছে। না থাকলে তারা বউই পাবে না। আপনি ভালো জ্ঞান দিতে পারেন। সেনাবাহিনীতে যোগদান না করে আপনার লেকচার হিসেবে যোগদান করা উচিত ছিল। ধন্যবাদ। কোনো এক সময় এই অভিজ্ঞতার সদ্ব্যবহার করব, ক্যান্টনমেন্টে টিচিং সার্ভিস দিয়ে। সিয়াশা আর চোখে দেখতে লাগলো গম্ভীর মুখে রসিকতা করা ব্যক্তিটাকে। ঠিক সেই মুহূর্তেই দর্পণও তার দৃষ্টি ঘুরিয়ে চোখ রাখলো মেয়েটির চোখে। ব্রাউন রঙা গেঞ্জির সাথে কালো প্যান্ট, গলায় ঝোলানো মাল্টি কালারের একটা স্কার্ফ। খুব বেশি অসাধারণ কিছু না থাকলেও সে মুগ্ধ হয় বারংবার। দর্পণ ভুরু নাচালো, শীতল কণ্ঠে জিজ্ঞাসা করলো, আমি এখনো আমার উত্তর পাইনি। আপনি কিছু জিজ্ঞাসাই করেননি, উত্তর কিভাবে পাবেন? লাজে আরক্ত মুখটি জানালার দিকে তাক করে বলল সিয়াশা। ঘন ভ্রু যুগল খানিক বেঁকে গেল দর্পণে। নারী এক অসম্ভব সুন্দর ছলনাময়ী। মনের ভাব বুঝতে পেরেও তার কণ্ঠ নিশ্চিত শব্দের বুনন চাই। বুক ভরা শ্বাস নিয়ে ফোনের হোম স্ক্রিন অন করলো। মুষ্টিবদ্ধ হতেই সেটি আবারও বন্ধ করে কমান্ডারের মতো কমান্ড করে বলল, বৃহস্পতিবার সকাল 4:45 ক্যান্টনমেন্টের শেষ সীমান্ত বরাবর থাকবে। সিয়াশা প্রশ্নবিদ্ধ গলায় জিজ্ঞাসা করলো। দর্পণ আবারও রিপিট করলো। ততক্ষণে বাস তাদের গন্তব্যে চলে এসেছে। অনধিকার চর্চা সত্ত্বেও প্রত্যেকবার সর্বোচ্চ অধিকার নিয়ে কড়াপোড়া হাতটি মেয়েটির নরম হাতটি নিজের মুঠোবন্দি করে রাখে। বাস থেকে সকলে তাড়াহুড়ো করে নামছে। সিয়াশা এক দৃষ্টিতে তাকিয়ে আছে দায়িত্ববান গম্ভীর মুখভঙ্গির লোকটির দিকে। এক হাত কবজি দিয়ে আঁকড়ে ধরে আছে, আরেক হাতে ছিমছাম গরনের মেয়েটি চারপাশে বলয় তৈরি করে আছে, যেন কারোর স্পর্শ না লাগে মেলি দেহ অবয়ে। সর্বোচ্চ সুরক্ষা দিয়ে বাসের ভিড় ঠেলে নেমে হাঁটা শুরু করে ক্যান্টনমেন্টের গলির দিকে। সিয়াশা মুচকি হাসলো নিজের হাতের দিকে তাকিয়ে। তার কাছে সব রয়েছে, টাকা, বাড়ি, ক্ষমতা, ভালোবাসা। বাকি জীবনটুকুতে যদি তার চাওয়া পাওয়া বলতে কিছু থেকে থাকে, সেটা হলো একজন যত্নবান দায়িত্ববান জীবনসঙ্গী। আনএক্সপেক্টলি সেটা পেয়ে গিয়েছে। লাল আভায় ছেয়ে গেল লম্বাটে মুখ জুড়ে। লম্বা লম্বা পায়ে হাঁটতে থাকা ব্যক্তির পাশ ঘেঁষে নিজেও আঁকড়ে ধরল দুহাত দিয়ে দর্পণের হাতটা। নিজের হাত জুড়ে মেয়েলি স্পর্শে ওষ্ঠপুটে মৃদু হাসি ফুটে উঠল। মুঠোয় থাকা হাতে জোর খাটিয়ে নিজের আরও কাছে টেনে আনলো। ক্যান্টনমেন্ট এরিয়াতে থাকে না কোনো ভিড়, বাজে আড্ডা কিংবা দোকানপাট। সবসময় আইনের আওতায় থাকায় এই জায়গাটুকু যেন পাপ, অপরাধ, দূষণমুক্ত। রাস্তায় দু একজন মানুষ হাঁটাচলা করছে। তারা পেশাগত স্বভাবগত দিক থেকে ভদ্রলোক, পাছে কি চলছে এটা দেখা তাদের বিষয় না। দুদিকে দৃষ্টিপাত করে দুজনে নীরবে হাঁটছে, অথচ দুজনের মুখে লেগে আছে মৃদু হাসি। শব্দের আদান প্রদান না হলেও মনের আদান প্রদান যে অনেক আগেই হয়ে গিয়েছে। তবু ফর্মালিটিস যেন আমাদের মানুষের শিরায় শিরায় মিশে আছে। এটা না হলে মনোআস্তিক শান্তি পাওয়া যায় না। বৃহস্পতিবার সকাল 4:30। মেরুন রঙা কোমর কাটা পোশাকে আবৃত করে নিয়েছে সিয়াশা নিজেকে। সদ্য ঘুম থেকে উঠেছে, চোখ মুখ এখনো ফোলা ফোলা। তবুও চোখে মুখে উপচে পড়া উচ্ছ্বাস দেখে মনে হচ্ছে না সে মাত্র ঘুম থেকে উঠেছে। চুল ছেড়ে মাথায় কাপড় বেঁধে তাতে অলংকার মাংটিকা পরে নিল। অ্যান্টিকের গহনা গায়ে জড়িয়ে হালকা বেরি লিপ বাম লাগিয়ে নিল। মিনি সন্ধিয়ান ঘুমু ঘুমু চোখে দেখছে সিয়াশাকে। টিন এইজে অবস্থানরত এই মেয়েটির কেন জানি মনে হচ্ছে তার আপাই প্রেমে পড়েছে। ইদানিং আপাই হুদাই খালি মিটিমিটি হাসে, বারবার ফোনের দিকে তাকায়। 11টা বাজলেই বারান্দায় উকি ঝুঁকি মারে। নিজের মধ্যে কোনো জড়তা ও মুখে কোনো বেড়িবাদ না থাকে সে প্রশ্ন করে ফেল, আফা, আপনি কি প্রেমে পড়ছেন? সিয়াশা চমকালো না কিংবা ভয় পেল না এমন প্রশ্নে।
সে প্রেম করছে শুনে তার পরিবারের সদস্যরা তাকে মারধর করবে, ঘরে আটকে রাখবে, মোবাইল ছিনিয়ে নেবে। এ যেন হাস্যকর ব্যাপার, বরং সকলে খুশি হবে। তবে বেশ অবাক হয়েছে মিনির মুখে এই কথা শুনে। সে প্রেমে পড়েছে, এটা তো কাউকে বলেনি। তবে বুঝলো কি করে? তার মুখে কি লেখা রয়েছে? সে ভুরু নাচিয়ে জিজ্ঞাসা করলো, তোর এমনটা কেন মনে হলো? প্রেমে পড়লে মানুষ এমন করে, আমি শুনছি আমার এক বান্ধবীর মুখে। সিয়াশা গম্ভীর মুখে কিছুক্ষণ তাকিয়ে রইল। কিছুক্ষণ বাদে চমৎকার হেসে চঞ্চল কণ্ঠে বলল, তোর বান্ধবী তো একজন মনোবিজ্ঞানী রে মিনি, তাকে তো পুরস্কার দেওয়া উচিত। সে ঠিক বলেছে। তাইলে আপনি সত্যি সত্যি প্রেমে পড়ছেন? সিয়াশা আরেকবার নিজেকে পর্যবেক্ষণ করতে করতে বলল, প্রিয়জনের জন্য সাজতেও এত আনন্দ কেন? মিনি উচ্ছ্বাসিত হয়ে উঠল। তার ঘুম উবে গিয়েছে। সে চটপটে কণ্ঠে বলল, ক্যাডা আফা ক্যাডা? কোনো বড় ডাক্তার? এখন বলবো না। কেন? দেখা করবো তোর সাথে। খুশি? মেলা খুশি আফা। আপনি কি ভালো? এখন বলতো আমায় সুন্দর লাগছে? পরিল্লাহার। তোর ভাষা ঠিক হবে না, তাই না মিনি? সিয়াশা হতাশ কণ্ঠে বলল। মিনি চুপসে গেল। মিনমিনে গলায় বলল, আর এমন হবে না আপা। তুই এসেছিস থেকে এই কথা শুনছি। আমি আসছি, এখন দেরি হয়ে যাচ্ছে। 3 বুড়োকে বলবি আমি ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছি। যতক্ষণ পর্যন্ত না বিয়ে করবে আমি ফিরবো না। আচ্ছা। ক্যান্টনমেন্টের শেষ সীমান্তে আসতে দেখা মিল একটা কালো রঙের গাড়ি, যার ড্রাইভিং সিটে কোনোই ঠেকিয়ে থুতনিতে হাত ঠেকিয়ে বসে আছে কালো শার্টের আবৃত সুঠাম দেহের অধিকারী এক পুরুষ। সে আর ব্যক্তিগত পুরুষ, যে লাজুক হেসে গাড়ির অপর পাশের কাছে টোকা দিল। সাথে সাথে দরজা খুলে গেল। পুরুষটি বিমুগ্ধ অবলোকন করল মেয়েটির সাজ। আজকের সাজটা তার জন্য এ যেন বলার অবকাশ রাখে না। জীবনের এই নিঃসঙ্গ একলা যাত্রাপথে প্রথমে কেউ তার জন্য সেজেছে। এর পরিবর্তে সে কি দেবে? তার জীবনটা চাইলেও হয়তো সে কৃপণতা করবে না। মৃদু হেসে হাত বাড়িয়ে দিল। হাত বাড়িয়ে দেওয়াটাও অপ্রয়োজনীয়, হাত ধরাটাও অপ্রয়োজনীয়। তবুও পুরুষটি হাত বাড়িয়ে দিয়েছে, মেয়েটিও হাত আঁকড়ে ধরেছে, অথচ পুরোটাই অপ্রয়োজনীয়। কিন্তু আপনি কি জানেন, ভালোবাসায় প্রয়োজন থাকতে নেই। অপ্রয়োজনে করা সবকিছু ভালোবাসার পবিত্রতা, সততা বহন করে। ভালোবাসা কেমন হয়, এটি মেয়েকে কিভাবে ভালোবাসতে হয় না জানা দর্পণ নামক এই পুরুষটিও অপ্রয়োজনীয় কাজ করতে করতে নিজের জায়গা করে নিয়েছে রমণীটির মনে। মেয়েটিও মুক্ত হয়েছে। প্রয়োজন ছাড়া সব কিছুতে পুরুষটির সচেতনতা, দায়িত্বপরায়ণতাই ও যত্নে। চারিদিকে শুধু আধার আধার আর আধার। তবুও মেয়েটি নির্ভয়ে পা ফেলে যাচ্ছে। সে জানে না সে কোথায় পা দিচ্ছে, সামনে কোনো বিপদ আছে কিনা এমন কোনো ভয় নেই মেয়েটির মাঝে। কারণ কেউ তাকে এক হাতে আগলে রেখেছে, যার উপর অপ্রয়োজনে সে ভরসা করছে নিজের থেকেও বেশি। দূষণমুক্ত ভোরের নির্মল মিষ্টি ঠান্ডা আবহাওয়া গায়ে শিরশির জাগাচ্ছে। খানিকটা সেটে গেল পাশের হাঁটতে থাকা পুরুষটির দিকে। পুরুষটিও আগলে নিল। সিয়াশার চোখে কালো কাপড় বাঁধা। সে কৌতূহলী গলায় জিজ্ঞেস করলো, আমরা কোথায় যাচ্ছি? গেলেই দেখতে পাবে। বলুন না। স্টপ টকিং সিয়া। খেয়াল করো কিছু শুনতে পাচ্ছ কিনা। ফিল দিস। সিয়াশা বাধ্যগত মেয়ের মতো চুপ করে শোনার চেষ্টা করলো। পায়ের মর্মর আওয়াজ নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। স্কেচ করার শব্দ ভেসে আসছে। আবার পাতার মর্মরে আওয়াজ ভেদ করে কুই কুই মুখ মুখ আওয়াজ আসছে। চিৎকারে সুরে র্যাটেলস শব্দ ভেসে আসছে। যুবকটি তার হাত ছেড়ে দিয়েছে। সিয়াশা ভর্ত হাত দিয়ে হাতে কয়েকবার খুঁজল যুবকটিকে। পরিপ্রেক্ষিতে মৃদু আশ্বস্তের কণ্ঠে ভেসে আসে, I'm here, Sia. Can you hear something? কিন্তু বুঝতে পারছি না এগুলো কিসের শব্দ। তাদের এলাকায় নতুন প্রজাতি দেখে তারা ভয় পেয়ে গিয়েছে, তাই র্যাটলস শব্দ করছে, চিৎকার করে এলাকা রক্ষা করছে। কারা? কুই কুই মুখ মুখ শব্দ করছে, আবার কয়েকজন বয়সের সাথে তাল মিলিয়ে বেড়ে ওঠা বুজুর্গরা। কেন জানো? কর্ণতেই ছুঁয়ে গেল কারোর ঠোঁট। বদন হালকা কেঁপে উঠল মেয়েটির। ধিমি কণ্ঠে জিজ্ঞাসা করলো, কেন? প্রশ্নটি শুনতেই যেন আরো নিবিড়ভাবে ছুঁয়ে গেল কর্ণলতি। ফিসফিসিয়ে বলল, শত বিপদ সামনে রেখেও তাদের মিলনের বড্ড তারা। তাই বিপদ ঘনিয়ে আসতে দেখেও তারা সঙ্গমে মত্ত হওয়ার জন্য একে অপরের আহ্বান জানায়।
এভাবে শব্দ করে গোপন কথা জোরে বলতে নেই, তাদের বাচ্চারা শুনে ফেলবে। কাদের? এবারও জবাব আসলো না। ক্ষণকাল বাদেই দুটো হাত মেয়েটির লম্বাটে ছিমছাম গরনে দেহটিকে পেছন থেকে আঁকড়ে ধরল। মেয়েটির পিঠ ঠেকলো শক্তপোক্ত চওড়া বুকে। মেয়েটি দুই হাত নিজের দু হাতের মাঝে নিয়ে চোখের কাপড়টা খুলে ফেল। কয়েকবার পিটপিট করে চোখ খুলতে সিয়াসা সপ্রতিভ চাহনিতে চারিদিকে তাকালো। বিভ্রান্তিত চিত্রে এদিক ওদিক তাকাচ্ছে সে। ঘন সবুজে আচ্ছাদিত জঙ্গল, গাছে গাছে কাঠবিড়ালি হাট বসেছে যেন। সবে কেমন করে তাদের দেখছে, দৃষ্টিতে তাদের ভয়। তারা মনে করছে শত্রুর আগমন ঘটেছে। বুকে মিশে আছে খানিকক্ষণ চোখ মুদে নিল প্রকৃতির অমায়িক রূপ। বিস্তৃত ওষ্ঠপুট অজাতায় প্রসারিত হয়ে গেল। কাঁধে রুক্ষদাড়িযুক্ত থুতনি থেকতেই সিয়াসা সংকুচিত হয়ে গেল। ভোরের আলো পুরোপুরি ফোটেনি। প্রকৃতির শীতলতার সাথে পালা দিয়ে ভেসে আসা ব্যক্তিটির শীতল কণ্ঠ যেন আরো গা ছমছমে। নিজের দুহাতের মাঝে নরম দুহাতটি আঁকড়ে ধুলো। সিয়া, পৃথিবী চিনতে শুরু করেছি থেকে আমার চারপাশে শুধু অচেনা মানুষের আবির্ভাব। হাজারো মানুষের ভেতরেও আমি ছিলাম একা। বুঝতে শিখেছি থেকে একটা অনাথ আশ্রমে আবিষ্কার করেছি নিজেকে। কোথা থেকে এসেছি, জন্ম কবে, কোথায় কে রেখে গিয়েছে কিচ্ছু জানি না। শুরু হয় বেঁচে থাকার যুদ্ধ। পৃথিবীর অন্ধকার দিক থেকে নিজেকে দূরে রেখে নিজেকে গড়ে তুলি। নিজের পরিচয় মেজর দর্পণে এহসান, সেনাবাহিনীর সিনিয়র সামরিক অফিসার, যার বিগত জীবনটার মানে ছিল শুধুই তার কাজ। এতদিন পর্যন্ত পৃথিবীর কাছ থেকে, সৃষ্টিকর্তার কাছ থেকে আমার কোনো চাওয়া পাওয়া ছিল না, তবে এখন আছে। আমি জানি না পরিবার কেমন হয় সিয়া, পরিবার থাকার অনুভূতি কেমন। পৃথিবীর আর 5টা স্বাভাবিক মানুষের মতো এখন আমিও চাই আমার একটা পরিবার হোক, যেখানে সকলে আমায় ভালোবাসবে, আমার জন্য অপেক্ষা করবে। পুরোটা জীবন কোয়ার্টারে কাটাতে চাই না। একটা নিজের ঘর চাই, যেখানে সুন্দর একটা নেম প্লেট থাকবে, যেটা দর্পণ এহসানের নিজের বাড়ি নির্দেশ করবে, যেখানে তার পরিবারও বসবাস করবে, যেখানে কেউ আমার জন্য অপেক্ষা করবে। আমার ফেলে যাওয়া অথবা এলোমেলো বস্ত্রগুলো অবহেলায় পড়ে থাকবে না, কেউ সযত্নে সেগুলো গুছিয়ে রাখবে। দিন শেষে ঘরে ফিরে প্রতিদিন বাহিরের খাবার খেতে হবে না, ঘরে সকলের সাথে একসাথে ঘরোয়া খাবার খেতে পারবো। যখন কোনো সুরক্ষা কমিটির হয়ে মিশনে যেতাম, তখন আহত হলে জানার মতো কেউ থাকতো না। হাসপাতালে চিকিৎসাধীন সকল মেজরদের পরিবার ছুটে আসতো, কিন্তু আমার কেউ আসতো না। তার মানে আমি যদি কোনো মিশনে মারাও যাই, আমার লাশটা নিতেও কেউ আসবে না। জীবনের এই পর্যায়ে আমি চাই কেউ আমার হয়ে থাকুক। আমি যখন আহত হব, তখন আমার কন্ট্যাক্ট লিস্ট সার্চ করে আমার পরিবারকে যেন খুঁজে পায়। অন্য সকল সোলজারদের মতো আমার পরিবারও আমাকে হাসপাতালে দেখতে আসবে, খেয়াল রাখবে, চিন্তা করবে। আমি যদি মারা যাই, তবে আমার লাশ